আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি মূলত তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এখন আমরা কি পার্ট 4 নিয়ে পড়বো। দেখো, পার্ট 4-এর বিষয় হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তা। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত বা বন্দোবস্ত। দেখো, আমরা এখন 69 নাম্বার নিয়ে আলোচনা করব, অর্থাৎ 69। দেখো বলছে ওয়ারেন হেস্টিংস পাঠশালা বন্দোবস্ত কত সালে চালু করেন। দেখো বলছে ওয়ারেন হেস্টিংস কত সালে পাঠশালা বন্দোবস্ত চালু করেন। দেখো 69 হচ্ছে, আমরা জানি 1772 সালে পাঠশালা বন্দোবস্ত চালু করা হয়। ঠিক আছে, কত সালে? 1772 সালে। তাহলে আনসার হচ্ছে খ। কত সালে? 1772 সালে। এরপর 70 নম্বর দেখো, ইংরেজ শাসকদের বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করার উদ্দেশ্যে কী ছিল। বলছে ইংরেজ শাসকদের বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করার পেছনে কী ছিল। 70-এর বলছে স্বার্থ হাসিল করা। হ্যাঁ, ইংরেজের শাসকদের বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করার উদ্দেশ্য ছিল স্বার্থ হাসিল করা। তাদের মূলত স্বার্থ হাসিল করার জন্য কি করেছিল? অন্যায় অবিচার করেছিল। ঠিক আছে। এরপর 71 নম্বরটা দেখো। 71 নম্বর বলছে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়। বলছে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে কি হয়, গঠিত হয়। দেখো বলছে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়। 71 কত সালে গঠিত হয়? আমরা জানি 1786 সালে অ্যাক্ট ইন্ডিয়া কোম্পানি কি বা পার্লামেন্টটি গঠিত হয়। তাহলে কত সালে? আর 1786 সালে। এই যে ঘ, 1786 সালে। ঠিক আছে। এরপরে 72 বলছে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়। 72 বলছে কি চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করে। আমরা জানি 1793 সালে কি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। ঠিক আছে, কত সালে? 1793 সালে। ঠিক আছে, 1793 সালে। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে? 1793 সালে। তাহলে আনসার হচ্ছে ঘ, 1793 সালে। এরপরে 73 নম্বর দেখো। 73 বলছে কোন শাসক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বলছে কোন শাসক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। কোন শাসক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কী করে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। এরপর দেখো 74 নম্বর। 74 নম্বরটা একটু ফলো করো। 74 বলছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়। 74 বলছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়। দেখো কাদের বলতো? জমিদারদের। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের হয়? জমিদারদের। এখন জমিদারটা কোথায় আছে? জমিদার এই ঘ, জমিদার হচ্ছে ঘ ঘ। ঠিক আছে, জমিদারদের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি স্বার্থটা সুরক্ষিত হয়ে যায়। ঠিক আছে। এরপরে দেখো 75 নম্বর বলছে চিরস্থায়ী বন্দোবস্তের পরে বড় বড় জমিদারি বিলুপ্ত হয়ে যায় কেন। 75 বলছে কেন বিলুপ্ত হয়ে যায়? সূর্যাস্ত আইনের কঠিনতায়। হ্যাঁ, সূর্যাস্ত আইনের কঠিনতা, সূর্যাস্ত আইন প্রণয়নের ফলে চিরস্থায়ী বন্দোবস্তটা কি হয়ে যায়? উঠে যায়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আনসার হচ্ছে ক, সূর্যাস্ত আইনের ফলে। ঠিক আছে। এরপরে 76 নম্বর দেখো। বলছে কোনটি চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য নয়। 76 নম্বর বলছে কোনটি চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য নয়। আমরা অপশনগুলো দেখি, 76 নম্বরের অপশনগুলো দেখি। দেখো বলছে চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য নয় কোনটি। দেখো 76 নম্বর বলছে জমিদার জমির স্থায়ী মালিক, জমিদারি জমির স্থায়ী মালিক। তারপরে কি নবাব ক্ষমতাহীন হয়ে পড়েছিল। দেখো 76 নম্বর বলছে কি নবাব ক্ষমতাসীন হয়েছিল। হ্যাঁ, নবাব ক্ষমতাহীন হয়ে পড়েছিল। কি হয়ে পড়েছিল? নবাব ক্ষমতাহীন হয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। এরপরে দেখি 77 নম্বরটা দেখি। 77 বলছে কি স্বাধীনতা পরবর্তীকালে প্রথম পাঠশালা পরিকল্পনা করা হয় কেন। বলছে স্বাধীনতার পরবর্তীতে প্রথম পাঠশালা পরিকল্পনা করা হয় কেন। বৈদেশিক সাহায্য বৃদ্ধির জন্য না, বৈদেশিক সাহায্য বৃদ্ধির জন্য না, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য না, এটা হচ্ছে না। এরপরে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য। বলছে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য না, এটাও না। তাহলে কি স্বাধীনতা পরবর্তী প্রথম পাঠশালা পরিকল্পনা করা হয় কেন? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য। ঠিক আছে। এরপর 78 নম্বরটা দেখো। এরপর 58 নম্বর দেখো। বলছে পাঠশালা পরিকল্পনা স্থান পায়। বলছে 58 নম্বর বলছে পাঠশালা পরিকল্পনা স্থান পায় অবকাঠামোর উন্নয়ন। অবকাঠামোর উন্নয়ন। দেখো অবকাঠামোর উন্নয়ন না দারিদ্র্য হ্রাস। হ্যাঁ দেখো, অবকাঠামোর উন্নয়ন পাঠশালায় পড়ে না, দারিদ্র্য হ্রাস এবং হচ্ছে বৈদেশিক সাহায্য নির্ভরতা কমানো, এই তিনটা। 2 ও 3 পাঠশালা পরিকল্পনা স্থান পায় 2 ও 3-এ। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ, 2 ও 3।
এরপরে ৭৯ নাম্বারটা দেখো। ৭৯ বলছে ওয়ারেন হেস্টিংস এর পাঠশালা বন্দোবস্ত ব্যর্থ হওয়ার কারণ। বলছে ৭৯ কি বলছে, ৭৯ বলছে ওয়ারেন হেস্টিংস এর পাঠশালা বন্দোবস্ত ব্যর্থ হওয়ার কারণ কি দেখো। বলছে উচ্চহারের আদর্শ নির্ধারণ, হ্যাঁ এটা হচ্ছে উচ্চহারের আদর্শ নির্ধারণ। এরপর হচ্ছে কৃষকদের প্রতি জমিদারদের নির্যাতন, হ্যাঁ কৃষকদের প্রতি জমিদারদের নির্যাতন দুইটা। এরপর দেখি ৩ নম্বর বলছে সচেতনতা বৃদ্ধি, না সচেতনতা বৃদ্ধির ফলে পাঠশালা বন্দোবস্তটা ব্যর্থ হয় না, তাহলে এই ৩ নম্বরটা হচ্ছে না, ৩ নম্বরটা হচ্ছে না, আমাদের আনসার হচ্ছে ১ ও ২, ক নম্বর হচ্ছে ১ ও ২, ঠিক আছে। এরপরে ৮০ দেখো। এরপরে ৮০ বলছে ওয়ারেন হেস্টিংস, এখানে হচ্ছে ওয়ারেন হবে, একটু কারেকশন হবে, ঠিক আছে একটু কারেকশন হবে, এখানে কি হবে ওয়ারেন, ঠিক আছে এখানে কি হবে ওয়ারেন হেস্টিংস, কি হবে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। এখানে একটু কারেকশন হবে, ঠিক আছে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে কি হবে এখানে ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় কেন দেখো, প্রশাসনিক জটিলতা তীব্র হয়েছিল বলে, সারা দেশে নৈরাজ্য দেখা দিয়েছিল, নাকি রবার্ট ক্লাইভের সাথে দ্বন্দ্ব। দেখো ৮০ নাম্বারের আনসার হচ্ছে কি বলতো, প্রশাসনিক জটিলতা তীব্র হয়েছিল, হ্যাঁ এরপর সারা দেশে নৈরাজ্য দেখা দিয়েছিল, হ্যাঁ সারা দেশে নৈরাজ্য দেখা দিয়েছিল, তাহলে ১ ও ২, আমাদের আনসার কি ১ ও ২, ১ ও ২ কোথায় আছে ক ১ ও ২, ঠিক আছে। এরপর ৮১ নাম্বারটা দেখো। বলছে ১৭৮৬ সালে ভারতীয় কোম্পানি শাসন দুর্নীতিমুক্ত করতে দায়িত্ব দেওয়া হয়। ৮১ কি বলছে, ৮১ বলছে ১৭৮৬ সালে ভারতীয় কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত করতে দায়িত্ব দেওয়া হয় রবার্ট ক্লাইভ। এরপর হচ্ছে লর্ড কর্নওয়ালিস না ওয়ারেন হেস্টিংসে, কাকে দায়িত্ব দেওয়া হয় দেখো। ৮১ নাম্বার বলছে যে হচ্ছে রবার্ট ক্লাইভ না লর্ড কর্নওয়ালিসকে, তাহলে শুধু খ হচ্ছে দেখো খ, আমাদের হচ্ছে ৮১ আনসার হচ্ছে খ। এরপর ৮২ নম্বরে যাই আমরা। বলছে উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও। বলছে নিহালের বাবা তাকে ইতিহাসের একটি পাঠ বোঝাতে গিয়ে ১৭৯৩ সালে প্রবর্তিত একটি শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা দেন। এই ব্যবস্থার ফলে জমিদাররা ভূমির স্থায়ী মালিক হন। এখানে ভালো করে একটু খেয়াল করো কি বলছে। বলছে নিহালের বাবা তাকে ইতিহাসের একটি পাঠ বোঝাতে গিয়ে ১৭৯৩ সালে প্রবর্তিত একটি শাসন ব্যবস্থা, দেখো ১৭৯৩ সালে প্রবর্তিত, এটা আমরা জানি, এটা পরে লাগবে না। ১৭৯৩ সালে কি হয় বলতো, সূর্যাস্ত আইন প্রণয়ন হয়, ঠিক আছে কি হয় সূর্যাস্ত আইনটা প্রণয়ন হয়, সূর্যাস্ত আইন, ঠিক আছে সূর্যাস্ত আইন প্রণয়ন হয়। তাহলে কি বলছে আমরা তারপরে পড়ি দেখো। ১৭৯৩ সালে প্রবর্তিত একটি শাসন ব্যবস্থায় সম্পর্কে ধারণা দেন। এই ব্যবস্থার ফলে জমিদাররা ভূমির স্থায়ী মালিক হন। উদ্দীপকের উক্ত ব্যবস্থার সাথে কোনটির সামঞ্জস্য রয়েছে, আমি একটু আগেই বলে দিয়েছি যে ১৭৯৩ সাল যেহেতু বলতেছে তাহলে আমাদের সূর্যাস্ত আইন হবে, তাহলে এটা আনসার হচ্ছে ঘ ৪, ঠিক আছে। এরপরে ৮৩ দেখো। ৮৩ বলছে উক্ত ব্যবস্থার অন্যতম ফলাফল হলো, বলছে ৮৩ নম্বর কি বলছে, উক্ত ব্যবস্থার অন্যতম ফলাফল হলো কৃষকদের উন্নতি, না কৃষকদের উন্নতি হচ্ছে না। এরপর ২ নম্বর বলছে জমিদারের প্রভাব বৃদ্ধি, হ্যাঁ উক্ত সূর্যাস্ত আইনের ফলে কি জমিদারের প্রভাবটা বেড়ে গিয়েছিল। এরপর ৩ নম্বর বলছে ব্রিটিশ শাসনের মজবুত ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল, তাহলে ১, ২ ও ৩, তাহলে আমাদের ২ ও ৩ কোথায় আছে দেখি, ২ ও ৩ আছে গয়ে, তাহলে আমাদের ৮৩ আনসার হচ্ছে গ, ঠিক আছে। এরপরে দেখো উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ৮৪ নম্বর কি বলে। বলছে জনাব আরিফের একটি চা বাগান রয়েছে, বাগানের আয় নির্দিষ্ট করার জন্য প্রথমে ৫ বছর, কত বছর, প্রথমে ৫ বছর, দেখো লাল কালিনী, দেখো প্রথমে ৫ বছর, পরে ১ বছরের জন্য চুক্তি করেন, আশানুরূপ লাভ না হওয়ায় নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদারদের নিকট স্থায়ী চুক্তি করেন। এখন প্রশ্ন হচ্ছে জনাব আরিফের ঘটনাটি ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। এটা চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে কি, এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে কি ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ বা মিলে যায়, ঠিক আছে। এরপর ৮৫ নাম্বার দেখো। ৮৫ বলছে উক্ত ঘটনার ফলে কি হয়, উক্ত ঘটনার ফলে বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়, মানে একদম কি হয়ে যায়, মুছে যায়, না এটা হয় না, একদম মুছে যায় না, স্থায়ী মালিকানা স্বীকৃতি পায়, হ্যাঁ স্থায়ী মালিকানা স্বীকৃতি পায়। ৩ নম্বর হচ্ছে কৃষক শ্রেণী শোষিত হয়, অবশ্যই কি উক্ত ঘটনার ফলে কি কৃষক শ্রেণী শোষিত হয়, তাহলে ৮৫ আনসার হচ্ছে কি, ৮৫ আনসার হচ্ছে ৩, ৮৫ আনসার কি, ৮৫ আনসার হচ্ছে ৩, ঠিক আছে ৮৫ আনসার হচ্ছে ৩, ৮৫ আনসার হচ্ছে
3। এবার 86 দেখো, 86 দেখো, রফিক তার পৈতৃক জমি প্রথমে 10 বছর, পরে 1 বছরের জন্য একটি বন্দোবস্ত দেয়, কিন্তু এতে লাভ না হওয়ায় সে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদারদের নিকট স্থায়ী বন্দোবস্ত দেয়। আমরা এখন যাব হচ্ছে 86 নম্বরটায়। 86 নম্বর দেখো, আবার পড়ি, দেখো, রফিক তার পৈতৃক জমি প্রথমে 10 বছর, পরে 1 বছরের জন্য একটি বন্দোবস্ত দেয়, কিন্তু এতে লাভ না হওয়ায় সে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইজারাদার নিকট স্থায়ী বন্দোবস্ত দেয়। এখন দেখো 86 নম্বরটা দেখো, বলছে উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? যেহেতু কি, এটা অবশ্যই আমরা জানতে পারছি কি, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে মিল রয়েছে। কার সঙ্গে মিল রয়েছে? চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে মিল রয়েছে। ঠিক আছে, এটার আনসার কত? এটার আনসার হচ্ছে ঘ। এটার আনসার কত? এটার আনসার হচ্ছে ঘ। ঠিক আছে, এটার আনসার হচ্ছে ঘ। এবার দেখো, উক্ত ঘটনার ফলে আয়ের পরিমাণ নিশ্চিহ্ন হয়, ব্রিটিশ শাসন দৃঢ় হয়, জনকল্যাণমূলক কাজ বৃদ্ধি পায়। হ্যাঁ, আয়ের পরিমাণটা নিশ্চিত হয়ে যায়, এরপর ব্রিটিশ শাসনও দৃঢ় হচ্ছে, এরপরে কি, জনকল্যাণমূলক কাজেরও সুযোগ বা কাজের কল্যাণমূলক কাজের বৃদ্ধি পাচ্ছে, প্রসারিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 87 নম্বর আনসার কি, তিনোটাই। 87 নম্বর হচ্ছে তিনোটাই, অর্থাৎ ঘ, 1 2 3। ওকে, দেখি আমাদের আর প্রশ্ন আছে কিনা। না, আমাদের হচ্ছে আর কোনো কোশ্চেন নেই, আমরা এই অধ্যায় শেষ করছি। তুমি যদি নিজে যাচাই করতে চাও, এখানে কিউআর কোড স্ক্যান করলে, তোমার স্ক্যান করলে এখানে চলে আসবে কি বলতো, এখানে প্রশ্ন চলে আসবে, তুমি চাইলে নিজেকে যাচাই করে নিতে পারো। তো ঠিক আছে, আমরা এই অধ্যায় শেষ করে দিয়েছি অলরেডি। তো পরবর্তী কোনো একটা অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।